নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওতে অনেক ডিটেলস কভার করব। প্রথমেই আমরা এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নেব। এই আজকের দিনে এই এফআইআই এরা তো সামান্য পরিমাণে কিনেছে এই 382 কোটি টাকার, কিন্তু সেখানে এই ডিআইআই এদের তরফ থেকে আজকে কিন্তু হেভি সেলিং দেখতে পাওয়া গেছে। অনেকদিন পর এই ডিআইআই আজকের দিনে ভারতীয় মার্কেটে 3,427 কোটি টাকার শেয়ার বিক্রি করে দিয়েছে এবং গতকালও এই ডিআইআই এরা কিছু পরিমাণে বিক্রি করেছিল। গতকালে এই ডিআইআই এদের যে সেলিং ফিগার এটা ছিল 568 কোটি টাকার কাছাকাছি। টানা বহুদিন কেনাকাটাই করছিল এবং তারপরে শেষ দুখানা ট্রেডিং সেশনে কিছুটা বিক্রি দেখা গেছে। এরপরে এই আমেরিকার মার্কেট কেমন পারফর্ম করছে, যেমনটা দেখতে পাচ্ছেন এই ডাউ জোন্স এটা এখন 0.1% উপরে রয়েছে এবং এরই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজিট এটা বেশ 0.21% উপরে রয়েছে। এরপরে আমাদের ইন্ডিয়ান এডিআর গুলো দেখে নেব। যেমনটা উইপ্রোর এডিআর এর আগেও খারাপ পারফর্ম করছিল, তো সেই পতন আরো বেড়েছে। এখন এই উইপ্রোর এডিআর প্রায় 5% নিচে রয়েছে। তারই সঙ্গে সঙ্গে ইনফোসিসের এডিআর এটা কিন্তু পজিটিভে রয়েছে। তারপরে আইসিআইসিআই ব্যাংকের এডিআর 0.12% ডাউন, এইচডিএফসি ব্যাংকের এরিয়া 2.41% পড়েছে। ডক্টর রেড্ডি ল্যাব প্রায় 1% এর কাছাকাছি বাড়া এবং এই যাত্রা অনলাইন এটা প্রায় 4.34% পড়ে গেছে। আর এই উইপ্রো তারা যে ফিউচার গাইডেন্স সেটা কিছুটা খারাপ দিয়েছে। দেখতে পাচ্ছেন এই উইপ্রো তারা কি বলছে, এরপরে যে কোয়ার্টার 1 আসবে তখন তাদের যে মার্জিন সেখানে নেগেটিভ ইম্প্যাক্ট দেখা যেতে পারে। কিসের কারণে দেখতে পাচ্ছেন, ওয়েজ হাইকস মানে কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য পরবর্তীকালে যে নাম্বার সেটা কিছুটা খারাপ আসতে পারে, যেটা কোম্পানি ক্লিয়ারলি বলে দিয়েছে এবং সেই কারণেই মূলত বলতে পারেন এই উইপ্রো যে এরিয়া রয়েছে সেখানে একটা ভালো পতন দেখতে পাওয়া যাচ্ছে, প্রায় 5 থেকে 6% কাছাকাছি। আগামীকালও আমাদের ইন্ডিয়ান মার্কেটে এই যে উইপ্রো শেয়ারটা এটা খারাপ পারফরমেন্স দেখাবে, এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার। এরপরে গিভ নিফটি কেমন পারফর্ম করছে, খুব বড় যে পতন দেখতে পাওয়া যাচ্ছে সেরকমটা নয়, তবে কিছুটা লাল নিশানে ট্রেড করছে, এই 30 পয়েন্ট মতো নিচে রয়েছে। এরপরে চলুন দেখে নিই এই ক্রুড অয়েল এখানে কেমন কি পারফরমেন্স দেখতে পাওয়া যাচ্ছে। এই ডব্লিউটিআই ক্রুড, ব্রেন্ট ক্রুড এগুলো অনেকটাই পড়ে গিয়েছিল। এই ডব্লিউটিআই এটা তো ওই 90-এর নিচে নেমে গিয়েছিল এবং এই ব্রেন্ট ক্রুড এটা 95-এর নিচে নেমে গিয়েছিল। সেখান থেকে দেখতে পাচ্ছেন এখন একটা ভালো তেজি দেখতে পাওয়া যাচ্ছে। এই ডব্লিউটিআই ক্রুড প্রায় 3.25% বাড়া এবং এই যে ব্রেন্ট ক্রুড এটা প্রায় 4%-এর কাছাকাছি বাড়া। কি কারণে ডব্লিউটিআই ক্রুড এবং ব্রেন্ট ক্রুড এগুলো বেড়ে গেল, এইখানে যেমনটা দেখতে পাচ্ছেন এই যে স্টেট অফ হরমুজ এখানে আমেরিকা ফুললি ব্লক করে রেখে দিয়েছে, কোনো জাহাজকেই তারা এই জায়গা দিয়ে যেতে দিচ্ছে না এবং বিশেষ করে ইরানের যে বিভিন্ন জাহাজ রয়েছে সেগুলোর উপর তো বাধা নিষেধ জারি করে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে অন্যান্য দেশও এইখানে যে প্রবলেম হচ্ছে সেই নিয়ে কিন্তু রিপোর্ট জারি করেছে, তাদের মধ্যে চায়নাও রয়েছে। এইখানে দেখতে পাচ্ছেন চায়না তারা এই ইরানকে জানিয়েছে যে তারাই সেফ প্যাসেজ পাচ্ছে না, তো এই সেফ প্যাসেজ পাওয়ার ব্যাপারে এই ইরানকে কিন্তু এনসিওরও করতে বলেছে, অর্থাৎ অন্যান্য দেশের জাহাজের প্রতিও এই যে আমেরিকা তারা কিন্তু এই যে ব্লক সেটা করে চলেছে। তো এর ফলে কি হবে, এই যে এনার্জি সাপ্লাই সেটা বাধাপ্রাপ্ত হবে, যার কারণে এই যে ক্রুড অয়েলের প্রাইস এখানে কিন্তু বৃদ্ধি দেখা যাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে প্রথম যখন এই ইউএস এবং ইরানের মধ্যে যুদ্ধ শুরু হয় তখন এই স্টেট অফ হরমুজে প্রবলেমের কারণে এই আমেরিকা কি করেছিল, বিভিন্ন দেশের উপর যে অয়েল স্যাংশন তারা লাগিয়ে রেখেছিল সেগুলো তুলে নিয়েছিল। এই ইরানের উপর কিছু স্যাংশন ছিল সেগুলো তুলেছিল এবং তার সঙ্গে সঙ্গে রাশিয়ান অয়েলের উপর যে স্যাংশন ছিল সেগুলো তুলে নিয়েছিল। তো দেখতে পাচ্ছেন সেই অয়েল স্যাংশনে যে ছাড় দিয়েছিল সেই ব্যাপারটা আমেরিকা কিন্তু শেষ করতে চলেছে। তো এর আগে আমেরিকা বলেই দিয়েছিল যে আমরা 30 দিন সময়সীমা দিচ্ছি, এই 30 দিনের জন্য কোনো স্যাংশন থাকবে না, কিন্তু তারপরে এই ব্যাপারটা আর কিন্তু তারা এক্সটেন্ড করছে না। এর ফলে আমাদের ইন্ডিয়ার জন্য একটা বড় চিন্তার ব্যাপার হবে। কি কারণে, কারণ এর আগে যখন এই আমেরিকা ইন্ডিয়ার সঙ্গে ট্রেড ডিল করে 18%-এর ট্যারিফ একটা ঘোষণা হয় তখন এই আমেরিকা ইন্ডিয়াকে এই শর্তই দিয়েছিল যে রাশিয়ার তরফ থেকে ক্রুড অয়েল কেনা কমাতে হবে বা একেবারেই বন্ধ করতে হবে। কিন্তু এই স্যাংশন এটাই তুলে নেওয়ার পরে ইন্ডিয়া কি করছিল, এই রাশিয়ার তরফ থেকে প্রচুর পরিমাণে ক্রুড অয়েল কিনছিল। এরপরে এই আমেরিকা এই ব্যাপারটা এক্সটেন্ড না করলে এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া যদি রাশিয়ার থেকে ক্রুড অয়েল ইম্পোর্ট করে তাহলে কি হতে পারে, এই ইন্ডিয়ার উপর আমেরিকা কিন্তু একটা অতিরিক্ত স্যাংশন বসাতে পারে। দেখতেই পাচ্ছেন ইউএস সেজ ইট উইল নট রিনিউ স্যাংশনস ওয়েভার অ্যালাউইং ইন্ডিয়া টু বাই রাশিয়ান অয়েল। তো এটা ইন্ডিয়ার জন্য কিন্তু খুবই চিন্তার একটা ব্যাপার। এরপরে কিছু কোম্পানি দেখে নেব যারা তাদের নাম্বার পেশ করেছে। এই এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, এইখানে
এইখানে কোম্পানির যে নেট প্রফিট এটা ইয়ার অন ইয়ার 2% পড়ে গেছে, পড়ে হয়েছে 623 কোটি টাকা। তবে কোম্পানি ভালো পরিমাণে একটা ডিভিডেন্ড দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে। এক একটা শেয়ার পিছু এই কোম্পানিটা এই 54 টাকা করে ডিভিডেন্ড দিচ্ছে। এবং যদি কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে দেখি, মানে এর আগের কোয়ার্টারের তুলনায়, তাহলে কোম্পানির এই যে নেট প্রফিট এটাই 19% পড়ে গেছে, পড়ে হয়েছে 623 কোটি। যেটা দেখতে পাচ্ছেন মার্কেটের যে অনুমান সেটাকে কিন্তু মিস করে গেছে। কোম্পানির যে প্রফিট যেটা পোস্ট করেছে 623 কোটি, এখানে মার্কেট অনুমান করে চলেছিল 1051 কোটি আসবে। তো এই অনুমানের তুলনাতে এটা অনেকটাই কম। আর এই কোম্পানির খরচা এটা অতিরিক্ত বেড়ে গেছে, দেখতে পাচ্ছেন কোম্পানির খরচা এটা প্রায় 20% বেড়েছে। তো এই খরচা অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে এই যে নেট প্রফিট সেটা কিন্তু পড়ে গেছে। তারপরে কোম্পানি জেপি পাওয়ার ভেঞ্চার্স লিমিটেড, তো এদের যে মেন গ্রুপটা রয়েছে জেপি অ্যাসোসিয়েট, সেটা ব্যাংকরাপ্ট হয়ে গেছে এবং সেই ব্যাপারে বিভিন্ন কোম্পানি বিড লাগিয়েছিল, যেখানেই আদানি সব থেকে বেশি বিড লাগাতে পেরেছিল। মানে এই আদানি গ্রুপ তারাই অবশেষে এই যে জয়প্রকাশ অ্যাসোসিয়েটেড লিমিটেড এই কোম্পানিটাকে কিনতে চলেছে। কিন্তু এর মাঝখানে এই যে বেদান্ত, এরাও বারবার চ্যালেঞ্জ জানাচ্ছে। এইখানে দেখতে পাচ্ছেন এই বেদান্ত তারা কি করেছে, এই আদানির এই যে জয়প্রকাশ অ্যাসোসিয়েট লিমিটেডের অ্যাকুইজিশনের প্ল্যান সেটার ব্যাপারে চ্যালেঞ্জ জানিয়েছে। কি বলছে, ট্যাক্স লস ইন সিওসি স্কোরিং প্রসেস। তো এই যে কমিটি অফ ক্রেডিটর্স রয়েছে যারা এই কোম্পানিকে লোন দিয়ে রেখেছিল, সেখানে কিছু প্রবলেম দেখা গেছে। তো এটাকে জানিয়েই বেদান্ত এরা কিন্তু আবার এই চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে। মানে এরপরে কি হবে, কোর্টে আবার নতুন করে হিয়ারিং হবে। এছাড়াও এই বেদান্ত এর প্ল্যান্টে যে কিছুদিন আগে ব্লাস্ট হয়েছিল, তো সঙ্গে সঙ্গে তো এরকম খবর চলে এসেছিল যে 10 থেকে 11 জন মারা গেছেন। এবং তারপরে আস্তে আস্তে যারা আহত হয়েছিলেন, যাদেরকে এই হসপিটালে ভর্তি করা হয়েছিল, তাদের মধ্যে থেকেও অনেকে আস্তে আস্তে নিহত হচ্ছে। তো সেই সংখ্যা এখনো পর্যন্ত গিয়ে দাঁড়িয়েছে 20-তে। এবং এই রাজ্যের মুখ্যমন্ত্রী এই যে অ্যাক্সিডেন্ট সেটার ব্যাপারে একটা তদন্ত করারও নির্দেশ দিয়েছে। তারপরে কোম্পানি হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, এই কোম্পানি মূলত কি কাজ করে থাকে, বিভিন্ন যে ফাইটার জেটস সেগুলো তৈরি করে থাকে। তবে এরা কিন্তু এই ফাইটার জেটের যে ইঞ্জিন সেটা তৈরি করতে পারে না, তার জন্য অন্যান্য কোম্পানির উপর নির্ভরশীল হয়ে থাকতে হয়। তো সেই ব্যাপারে দেখতে পাচ্ছেন এই হ্যাল এবং জি এরোস্পেস এরা একটা বড় ডিল সাইন করেছে। কিসের ব্যাপারে, দেখতে পাচ্ছেন টু কো ডেভেলপ অ্যাডভান্স জেট ইঞ্জিনস ফর ইন্ডিয়া। তো এই হ্যাল তারা এই যে ফাইটার জেট সেটা তৈরি করবে এবং ফাইটার জেটে যে ইঞ্জিনের প্রয়োজন হয় সেই ইঞ্জিনটাই জি এরোস্পেস এরা সাপ্লাই করবে। মানে দেশীয় ভাবে দেখতে পাচ্ছেন এটা ডেভেলপ হয়ে যাবে, বাইরের কোনো দেশের কাছে আর কিন্তু এই হ্যালকে নির্ভরশীল হয়ে থাকতে হবে না। তারপরে এই ওয়ারের রিনিউয়েবল টেকনোলজিস লিমিটেড কোম্পানি তাদের কোয়ার্টার ফোর নাম্বার পেশ করে দিয়েছে। কেমন এসেছে কোম্পানির নাম্বার, কোম্পানি এখানে প্রফিট দেখতে পাচ্ছেন প্রায় 66% বেড়েছে এবং এই রেভিনিউ এটাও দেখতে পাচ্ছেন ডবল এর থেকেও বেশি এসেছে। কোম্পানির এই রেভিনিউ এর আগের বছর সেম কোয়ার্টারে ছিল 477 কোটি, সেখান থেকে বেড়ে হয়েছে 1102 কোটি। এবং কোম্পানির নেট প্রফিট এটাই 94 কোটি ছিল, সেখান থেকে বেড়ে হয়েছে 156 কোটি। তো সব জায়গাতেই বৃদ্ধি দেখা গেছে। তারপরে এই অ্যাঞ্জেল ওয়ান লিমিটেড এরাও তাদের নাম্বার পেশ করেছে। কেমন নাম্বার, এইখানে কোম্পানির প্রফিট দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার 84% বেড়েছে, এটা যথেষ্ট বড় পজিটিভ ব্যাপার। তারপরে কোম্পানি টাটা মোটরস প্যাসেঞ্জার ভেহিকেল লিমিটেড, এই কোম্পানিতে এপ্রিল মাস থেকেই তাদের যে প্যাসেঞ্জার ভেহিকেলের দাম সেটা বাড়াতে শুরু করে দিয়েছে। এবং তারই সঙ্গে সঙ্গে আরো একটা পজিটিভ খবর আসছে, সেটা কি, এই কোম্পানির যে জাগুয়ার ল্যান্ড রোভার রয়েছে সেই যে ইউনিট, সেখানে বড় সাইবার অ্যাটাক দেখা গিয়েছিল। এই যে প্রোডাকশন সেটাও বন্ধ ছিল, ব্যবসারও ক্ষতি হচ্ছিল। তো সেই ব্যাপারে দেখতে পাচ্ছেন এই যে সেলস এটা রিকভার করে গেছে সিকুয়েন্সিয়াল আফটার সাইবার ডিসরাপশন। এই সাইবার অ্যাটাকের যে ব্যাপারটা সেটা কিন্তু অনেকটাই নর্মাল হয়ে এসেছে। তারপরে কোম্পানি সুইলন এনার্জি লিমিটেড 5 দিনে খুবই সুন্দর একটা র্যালি দেখিয়েছে, প্রায় 12.5% বেড়েছে। এবং যদি মোটামুটি একটা বটম লেভেল থেকে দেখেন, তাহলে প্রায় 30%-এর কাছাকাছি রিকভারি করে গেছে এই অল্প কিছু দিনের মধ্যেই। কোম্পানির জন্য যে খবরটা আসছে সেটাও পজিটিভ দিকে। কি, এইখানে দেখতে পাচ্ছেন কোম্পানির শেয়ারটা কি কারণে বেড়েছিল, 6% এর আগের দিন বেড়েছিল, আজকেও কিছুটা বেড়েছে। কারণ ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর এবং তারই সঙ্গে সঙ্গে মিউচুয়াল ফান্ড তারা এই কোম্পানিতে তাদের যে স্টেক বা হোল্ডিং সেটা বাড়িয়েছে। তো এই ডেটা আসার পর থেকেই এই স্টকে ভালো তেজি এসেছে। তারপরে কোম্পানি কঙ্কর, তো কন্টেনার ম্যানুফ্যাকচারিং এর জন্য একটা 10,350 কোটি টাকা স্কিম, সেটা তো খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভ হয়ে যেতে পারে। এবং তারই সঙ্গে সঙ্গে এই কোম্পানি বাড়ার পেছনে আজকে আর একটা ছোট খবর ছিল। কি সেই খবর, এই কোম্পানি 175 কোটি টাকার একটা কন্ট্রাক্ট জিতেছিল এবং তারপরে স্টকে তেজি এসেছিল। তারপরে কোম্পানি ইন্ডিগো বা ইন্টারগ্লোব এভিয়েশন লিমিটেড, এই কোম্পানি একটা ফিউচার ওরিয়েন্টেড বিজনেসে ভালোভাবে কাজ করছে। তো সেটা কোন বিজনেস, সেটা হচ্ছে এয়ার ট্যাক্সি। তো এই এয়ার ট্যাক্সি মানে কি, মানে এই বাসের মতনই ব্যাপার, মানে ছোটখাটো কিছু ভেহিকেল যেগুলো আকাশপথে আপনাকে এক জায়গা থেকে অন্য জায়গায় এই যে পরিবহনের সুবিধা সেটা দিয়ে দেবে। তো এরকমই একটা ফিউচার ওরিয়েন্টেড ব্যবসাতে এই কোম্পানিটা কাজ করছে। এবং সেই ব্যাপারে কোম্পানি দেখতে পাচ্ছেন একটা নিউ স্টার্ট আপ
এই সাল্লা এভিয়েশন যারা এই এয়ার ট্যাক্সিতে কাজ করছে, তো সেই স্টার্ট আপের কিছু ইকুইটি স্টেক অ্যাকোয়ার করেছে। কিসের জন্য? দেখতে পাচ্ছেন ব্যাক্স ইভিটল পুশ। তো এই যে ই ট্যাক্সি রয়েছে এই ব্যাপারে কাজ করার জন্য এই কোম্পানির কিন্তু স্টেক কিনেছে। এরপরে ডোনাল্ড ট্রাম্প, এর আগে তো এই আমেরিকার সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ সেটাকে অবৈধ বলে ঘোষণা করে দিয়েছিল। আর এই ডোনাল্ড ট্রাম্প এই ট্যারিফটা কাদের থেকে নিচ্ছিল? যে সমস্ত আমেরিকান কোম্পানি এই বিদেশ থেকে মাল কিনছিল তাদের উপরেই বেশি ট্যারিফ বসছিল। সেই ট্যারিফটা দেশীয় যে বিভিন্ন কোম্পানি তাদের থেকেই নিয়েছিল। তো এই সুপ্রিম কোর্ট এই ট্যারিফটাকে অবৈধ ঘোষণা করাতে কি করতে হবে? এই ডোনাল্ড ট্রাম্পকে যে ট্যারিফটা নিয়েছিল সেটা ফেরত দিতে হবে। তো সেই ব্যাপারে দেখতে পাচ্ছেন আমেরিকা তারা এই যে ডেট সেটা ফিক্স করে দিয়েছে। এই ট্যারিফ রিফান্ড সিস্টেমের যে লঞ্চিং ডেট সেটা ঠিক করে দিয়েছে এপ্রিলের 20 তারিখটাকে। তো এই এপ্রিলের 20 তারিখ থেকে বিভিন্ন ব্যবসায়ীরা এই যে ট্যারিফ রিফান্ড সেটার ব্যাপারে আবেদন করতে পারবে। তো তার আগে দেখার থাকবে এই ডোনাল্ড ট্রাম্প যাতে না এই ট্যারিফটাকে রিফান্ড করতে হয় সেই জন্য কোনো নতুন সিস্টেম নিয়ে আসে কিনা। আর এরপরে সিজ ফায়ার রিলেটেড যদি কথা বলি, ইরান এবং আমেরিকার মধ্যে একটা সিজ ফায়ার তো চলছেই, তারই সঙ্গে সঙ্গে আরো একটা নতুন সিজ ফায়ারের খবর সামনে আসছে। কোন কোন দেশের মধ্যে? এই ইসরায়েল এবং লেবাননের মধ্যে। তো এদের মধ্যে একটা দীর্ঘমেয়াদী যুদ্ধ চলছিল, সেই ব্যাপারে দেখতে পাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প 10 দিনের জন্য একটা সিজ ফায়ার ঘোষণা করে দিয়েছেন। এবং তারই সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন তিনি আগেও বারবার দাবি করছিলেন যে অনেক যুদ্ধ থামিয়েছেন। এই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামাবার জন্য উঠে পড়ে লেগেছিলেন। এই পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে যুদ্ধ নাকি তিনি থামিয়েছিলেন। এবং এই সিজ ফায়ার ঘোষণা করার পর তিনি দেখতে পাচ্ছেন এই 10 নম্বর যুদ্ধ বন্ধের যে সম্মান সেটাও কিন্তু নিজে নিয়ে নিয়েছেন। মানে নিজেই বলছেন আমি এই যুদ্ধটা বন্ধ করেছি। এবং এই সব কিছু করে তিনি এই যে নোবেল প্রাইজ সেটা পাওয়ার বারবার চেষ্টাও করছিলেন। যদিও তিনি এই নোবেল প্রাইজ তিনি পাননি, তবুও তিনি বারবার এই দাবি কিন্তু করছেন। দেখতে পাচ্ছেন এই যুদ্ধ বন্ধ করার পরে তিনি কি করেছেন? এ 10th ওয়ার ক্লেম করেছেন। এবং দেখতে পাচ্ছেন 34 বছর ধরে এই যে যুদ্ধ সেটা চলছিল, এই 34 বছর পরে এই আমেরিকার সহযোগিতাতে এই ইসরায়েল এবং লেবাননের মধ্যে 10 দিন ব্যাপী এই যে সিজ ফায়ার সেটা ঘোষণা হয়েছে। তো দেখার থাকবে এই 10 দিনের মধ্যে কোনো পক্ষই এই যে সিজ ফায়ার সেটা ভেঙে ফেলে কিনা। আর ইউএস এবং ইরানের মধ্যে যে সিজ ফায়ার হয়ে রয়েছে, তো সেই ব্যাপারে কোনো তথ্য কি সামনে আসছে বা কোনো নতুন যুদ্ধের খবর কি সামনে আসছে? সেরকম কোনো খবর তো সামনে আসেনি, কিন্তু এমন কিছু রিপোর্ট সামনে আসছে যেটা কিন্তু নেগেটিভ দিকেই আসছে। কি সেই রিপোর্ট? এর আগেই লম্বা যুদ্ধের জন্য বিভিন্ন দেশের কাছে এই যে অস্ত্রশস্ত্র তার শর্টেজ দেখা যাচ্ছিল। তো সেই দেখতে পাচ্ছেন এই যে পেন্টাগন তারাই আমেরিকার যে বিভিন্ন অটোমেকার্স রয়েছে তাদেরকে কিছু অ্যাপ্রোচ করেছে। কিসের ব্যাপারে? দেখতে পাচ্ছেন ম্যানুফ্যাকচারার্স টু বুস্ট ওয়েপন্স প্রোডাকশন, মানে এই যে গাড়ি কোম্পানিগুলো রয়েছে তাদেরকেও বলছে তোমরা এই যে অস্ত্রশস্ত্র সেগুলো আরো বেশি করে তৈরি করো। তো বিভিন্ন যে অটোমেকার্স রয়েছে তারা তো অটো তৈরি করে থাকে, মানে গাড়ি তৈরি করে থাকে, তার সঙ্গে সঙ্গে অল্প পরিমাণে এই যে ওয়েপন সেটা প্রডিউস করে থাকে। তো সেই ব্যাপারে আরো প্রোডাকশনের কথা আমেরিকা কিন্তু বলছে এবং এই অস্ত্রশস্ত্র বাড়াচ্ছে কোন একটা দেশ, এটা কিন্তু একটু নেগেটিভই ঠেকছে। তারপরে কথা বলবো আমাদের ইন্ডিয়ান মার্কেটের ফার্মা কোম্পানিগুলো। এই ফার্মা কোম্পানিগুলোর জন্য ভালো খবর আসছে। আর এই ফার্মা কোম্পানিগুলোর জন্য ভালো খবর মানে কি হতে পারে? আমাদের মতো যে সাধারণ জনগণ তাদের উপর কিছু প্রেসার পড়তে পারে। তো কি সেই খবর সামনে আসছে? এইখানে যেমনটা দেখতে পাচ্ছেন এসেন্সিয়াল মেডিসিনস, মানে যেগুলো নিত্য প্রয়োজনীয় মেডিসিন, খুবই প্রয়োজনীয় যে ওষুধগুলো, মে সি শর্ট টার্ম প্রাইস হাইক অফ আপ টু 20%, মানে অল্প মেয়াদের জন্য এই যে ওষুধের দাম সেগুলো 20% পর্যন্ত বেড়ে যেতে পারে। তো এটা হলে ইন্ডিয়ান মার্কেটের যে ফার্মা কোম্পানিগুলো রয়েছে সেগুলোর জন্য তো পজিটিভ হবে, কিন্তু আমাদের ওষুধ কেনার যে খরচা সেটা বেড়ে যাবে। এবং কি কারণের জন্য? দেখতে পাচ্ছেন এই যে গ্লোবাল কস্ট প্রেসার সেটার জন্য। তো এই গ্লোবাল প্রেসারের কারণে কি হচ্ছে? এই ওষুধ তৈরির যে বিভিন্ন কাঁচামাল সেগুলোর যে সাপ্লাই সেগুলো বিঘ্নিত হচ্ছে, অনেক যে রুট সেগুলো বন্ধ রয়েছে, এই পরিবহনের যে খরচা সেগুলো বাড়ছে। তো এই সব কিছু মোকাবিলা করার জন্য এই যে এসেন্সিয়াল মেডিসিন সেগুলোর দাম 20% পর্যন্ত বেড়ে যেতে পারে। আর এরপরে যদি কোয়ার্টার ফোর রেজাল্টের ব্যাপারে কথা বলি, আগামীকালও কিছু কোম্পানি তাদের নাম্বার পেশ করবে। যদি সেরকমও কিছু কোম্পানি দেখি, যেমন দেখতে পাচ্ছেন এই মাস্টিক লিমিটেড রয়েছে, তার সঙ্গে সঙ্গে বাজাজ কনজিউমার কেয়ার লিমিটেড, তারপরে হ্যাথওয়ে কেবলস অ্যান্ড ডাটাকম লিমিটেড রয়েছে, আদিত্য বিড়লা মানি লিমিটেড, জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস। তো এরকম বহু কোম্পানি তাদের নাম্বার আগামীকাল পেশ করতে চলেছে। আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট দেখে নেবো একবার। এখানে ডাউ জোন্স চলুন একবার রিফ্রেশ করে নিই। দেখতে পাচ্ছেন সেরকম বড় তেজি বা মন্দি নেই, এই 0.26% উপরেই রয়েছে। এবং এর সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজিট এখানে 0.36% তেজি দেখতে পাওয়া যাচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।